আর মাত্র 1 কিলোমিটার হলেই দাঁড়াবে স্বপ্নের পদ্মা সেতু। দ্বিতীয় দিনের চেষ্টায় যোগ হলো 34তম স্প্যান। 10 ডিসেম্বরের মধ্যে বসবে বাকি 7টি। দলের কেউ হলেও দুর্নীতিবাজ সন্ত্রাসীকে প্রশ্রয় দেয় না আওয়ামী লীগ। ডিআরইউর রজত জয়ন্তীতে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে আরও রিপোর্ট করতে সাংবাদিকদের আহ্বান। শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে বিদায়ের সুর, করোনা মুক্তিতে বিশেষ প্রার্থনা, কাল বিসর্জন। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। পদ্মা সেতুর আর বাকি মাত্র 1 কিলোমিটার। সেতুর 7 ও 8 নম্বর পিলারে 34তম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হলো 5 কিলোমিটারের বেশি। গতকাল তীব্র বাতাস আর আলো স্বল্পতার কারণে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় দিনের চেষ্টায় স্প্যান বসানো হয়। 10 ডিসেম্বরের মধ্যে বাকি 7টি স্প্যান বসানোর পরিকল্পনা প্রকল্প সংশ্লিষ্টদের। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। অন্যান্য দিন সকাল সকাল কাজ শুরু করলেও শনিবার খারাপ আবহাওয়ার কারণে বিকেল 4টার পর স্প্যান নিয়ে রওনা দেয় ক্রেন। বিকেল 5টা নাগাদ নির্ধারিত পিলারের কাছে যাওয়া সম্ভব হলেও আলো স্বল্পতার কারণে স্প্যান বসানোর কাজ স্থগিত করা হয়। রোববার সকালে দ্বিতীয় দিনের মতো কাজ শুরু। আগের দিন কাজ এগিয়ে রাখার সুফল আসে খুব দ্রুত। নদীতে স্প্যানবাহী ক্রেনটি নোঙরের কাজ রাতেই সেরে রাখা হয়। সারা রাত পাহারা দেওয়ার কাজটা করে সেনাবাহিনীর সদস্যরা। সকাল 8:30টায় শুরু করে 10টার দিকে তুলে ফেলা সম্ভব হয় 34তম স্প্যান। দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে এই সেতুর উপর দিয়ে গাড়ি চালায় আইবো যাইবো, কত শান্তি। আর ওখানে কত শান্তি। ব্রিজের উপর দিয়ে মাল চলে যাবে, ট্রেন যাবে, মনে করেন অনেক উন্নতি, দেশের উন্নতি হবে। লক্ষ্য 10 ডিসেম্বরের মধ্যে সব স্প্যান বসানো। করোনা ও স্রোতের কারণে পিছিয়ে যাওয়া কাজে আনা হচ্ছে গতি। সব মিলে করোনাতেই আমরা বেশি ক্ষতিগ্রস্ত। আর যেহেতু বন্যাটা আমাদের প্রতি বছরই হয়, এটা আমরা মোটামুটি আমাদের জানা আছে। এবার বন্যা একটু বেশি হয়েছে, কাজে বন্যায়ও আমরা কিছুটা ক্ষতিগ্রস্ত। নতুন স্প্যানটি বসার পর মাওয়া প্রান্তে এখন 5টি স্প্যান দৃশ্যমান। বাকি 29টি স্প্যান বসানো আছে জাজিরা প্রান্তে। প্রথম দিনের অসমাপ্ত কাজ শেষ হলো দ্বিতীয় দিনে এসে। 34তম স্প্যানটি বসানোর পর পদ্মা সেতুতে বাকি থাকলো আর মাত্র 1 কিলোমিটার দৃশ্যমান করা। সে কাজ দ্রুত শেষ করতে চলতি মাসের 30 তারিখ পদ্মা সেতুতে যোগ হবে আরও একটি স্প্যান। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। সরকারি হিসেবে ওয়াসার অধীনে ঢাকায় খাল আছে 26টি, কিন্তু সরেজমিনে গিয়ে এই খালগুলোর খোঁজ পাওয়া যায়নি। যে দু একটি খাল আছে দখলে দূষণে সেগুলো ড্রেনে পরিণত হয়েছে। যদিও বেসরকারি হিসেবে রাজধানীতে খাল ছিল কমপক্ষে 74টি। নগরবিদরা বলছেন নাগরিকদের পাশাপাশি খাল হারিয়ে যাওয়ার জন্য দায়ী বিভিন্ন সরকারি সংস্থাও। তাই নির্দিষ্ট একটি সংস্থাকে খালের দায়িত্ব দেওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। মিজানুর রহমান মিন্টুর ছবিতে রিপোর্ট মাহমুদ রাকিবের। রাজধানীর অন্যতম পুরানো খাল আদি বুড়িগঙ্গা, যা বুড়িগঙ্গাকে সংযুক্ত করেছে ধলেশ্বরী ও তুরাগের সাথে। তবে সেই আদি বুড়িগঙ্গা এখন রাজনৈতিক ও প্রশাসনিক আশ্রয় প্রশ্রয়ে, অযত্ন অবহেলায়, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের দখলে দূষণে হারিয়ে গেছে তথাকথিত সভ্যতার উন্নয়নে। একই অবস্থা মোহাম্মদপুরের বসিলা এলাকার কাটাসুর ও রামচন্দ্রপুর খালেরও। এগুলো সব খালা ছিল এখানে। আর ওখানে আমরা ছোটকালে মাছ ধরতাম, খেলতাম। এখানে ম্যাটাডো কোম্পানি হয়েছে, পার হাউস হয়েছে, মধুয়াজি সিটি, এরাই এই জায়গাটার বরাদ করছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের হিসেব অনুযায়ী ঢাকা শহরে 74টি খালের অস্তিত্ব থাকলেও তা প্রায় সব মৃত। এটি হলো ঢাকার অন্যতম পুরাতন কল্যাণপুর খ খালের ওয়াসা নির্ধারিত সীমানা পিলার। স্থানীয়ভাবে যে খালটি গোদাখালী খাল হিসেবে পরিচিত। স্থানীয়দের দাবি, এখানকার কয়েকজন বাড়িওয়ালা মিলে এই খালটির প্রায় 12 ফুট জায়গা দখল করে এই সড়কটি তৈরি করেছেন, যার ফলে এই খালটি এখন পুরোপুরি মৃত অবস্থায় রয়েছে। এখানে ওনারা মাটি ফেলায়া বাঁশ দিয়ে জায়গাটা দখল করে নিচ্ছে। এখানে একটা বক্স কালভার্ট করছে, ওখানে ময়লা দিয়ে আটকে পুরো পানিটা আটকে যায়। পরিবেশবিদরা বলছেন, সংশ্লিষ্ট সংস্থা ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ কিংবা রাজুক সবাই উদাসীন বলেই খালগুলো অস্তিত্ব হারিয়েছে। খালের মাঝখানে কালভার্ট করা, খালের মাঝখানে বন্ধ করে রাস্তা করা,
এগুলো রাষ্ট্রই করেছে। খালের দুরবস্থার জন্য একে অপরকে দায়ী করে নির্দিষ্ট একটি সংস্থাকে দায়িত্ব দেওয়ার কথা বলছে ওয়াসা ও সিটি কর্পোরেশন। হয়তোবা মাটির রাস্তা জনগণ করতে পারে, কিন্তু পিচ ঢালা পথ কে করে দিয়েছে? পিচ ঢালা পথ তো জনগণ করেনি, কোনো না কোনো সংস্থা করেছে। আমাদের দুই মাননীয় মেয়র মহোদয় চাচ্ছেন যেন এটা সিটি কর্পোরেশনকে দেওয়া হয় এবং সিটি কর্পোরেশন যেন এটা রক্ষণাবেক্ষণ করে। তবে তাতে রাজি নন স্থানীয় সরকার মন্ত্রী। পর্যালোচনা করে তাদের প্রত্যেকের সক্ষমতা এবং আইনগত বিধিবিধানগুলো দেখেই করতে হবে। এভাবে কেউ বললে তো কাউকে দিয়ে দেওয়া যাবে না। খাল উদ্ধারে প্রয়োজনে জমি অধিগ্রহণ করা হবে বলেও জানান তারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। কোথায় গেল রাজধানীর খালগুলো, কাদের জন্যই বা গেল? জানতে হলে চোখ রাখুন আজ রাত 10টার সম্পাদকীয়তে। দুর্নীতি ও সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে রিপোর্ট সরকারকে ব্যবস্থা নিতে সহায়তা করে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, তাদের দেশপ্রেম ও দায়িত্বশীলতা নিয়ে কাজ করতে হবে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তীর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সন্ত্রাসী দুর্নীতিবাজ দলের কেউ হলেও ছাড় দেওয়া হচ্ছে না। 2 যুগেরও বেশি সময় অতিবাহিত করে রজত জয়ন্তী উদযাপন করছে প্রতিবেদকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি। এ আয়োজনের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি বর্ণাঢ্য আয়োজনে যোগ দেন তিনি। প্রথম উপলব্ধি করেছে। বক্তব্যের শুরুতেই স্বাধীন গণমাধ্যমের বিকাশ ও সংবাদপত্রের সঙ্গে জাতির পিতার সংশ্লিষ্টতার বিভিন্ন দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী। সমালোচনা করেন 75 পরবর্তী সরকারগুলোর। একটা সময় আমাদের দেশে ছিল কি, যতই দুর্নীতি হোক, যতই অন্যায় হোক, সেগুলিকে ধামাচাপা দেওয়া হতো। আর সমস্যাগুলি ওই যে কথা বলে যে কার্পেটের নিচে লুকিয়ে রাখা। আমাদের সরকার কিন্তু আমরা তা করছি না। যেখানে যে রিপোর্ট হচ্ছে বা যা আমরা খবর পাচ্ছি বা যতটুকু কোথাও কোনো দুর্নীতি বা কোনো ধরনের অন্যায় হলে পরে আমরা কিন্তু কখনো এই চিন্তা করি না যে এটা করলে পরে এর সঙ্গে আমার দল জড়িত কিনা বা আমার অমুক জড়িত কিনা বা আমার কোনো পার্টির বদনাম হবে কিনা, সরকারের বদনাম হবে কিনা। সরকার প্রধান বলেন, দুর্নীতির বা অসঙ্গতির কোনো রিপোর্ট সরকারকে ব্যবস্থা নিতে সহায়তা করে। দুর্নীতিবাজ দলের বড় পদের কোনো নেতা হলেও ছাড় দেওয়া হচ্ছে না উল্লেখ করেন তিনি। মানুষের কল্যাণের কথা চিন্তা করে আপনারা কাজ করবেন, কারণ এই রিপোর্টগুলি অনেক সহযোগিতা করে। আপনাদের রিপোর্ট পড়ে পড়ে বিভিন্ন পত্রিকা অনেক সময় অনেক ঘটনা আসে, সাথে সাথে কিন্তু আমরা সেই রিপোর্ট দেখেই কিন্তু অনেক মানুষকে, অনেক অসহায় মানুষের পাশে যেমন দাঁড়াই, আবার অনেক অন্যায় ঘটনা ঘটলে তার প্রতিকারও করতে পারি, অনেক দোষীকেও আমরা শাস্তি দিতে পারি এবং দিয়ে থাকি। হয়রানিমূলকভাবে যাতে সাংবাদিকদের গ্রেপ্তার করা না হয় সেদিকে লক্ষ্য রেখে আইন সংশোধন করা হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মামলা হলেই কিন্তু সাংবাদিকদের চট করে গ্রেপ্তার করে নেওয়া হতো। আমরা কিন্তু সেটাও পেনাল কোড সংশোধন করে দিয়েছি। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। নির্যাতন, নিপীড়ন আর আইনের বেড়াজালে সাংবাদিকদের ভয়ে রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে পেশাজীবী সমাবেশে তিনি কথা বলেন। ক্ষমতায় টিকে থাকতে নির্বাচন কমিশন ও সরকার মিলে নির্বাচনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। সরকার, আওয়ামী লীগের সরকার, তারা গণতন্ত্রে বিশ্বাস করেই না। শুধুমাত্র জনগণকে বোকা বানানোর জন্য তারা এই গণতন্ত্রের মুখোশ পরে একদলীয় শাসন ব্যবস্থা, প্রকৃতপক্ষে এক ব্যক্তির শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। অনেক সাংবাদিককে আজকে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, সাংবাদিকদের হত্যা করা হয়, তার কোনো বিচার হয় না। আজকে সাংবাদিকরা লিখতে ভয় পান, কারণ যে আইনগুলো করা হয়েছে সে আইনগুলোর কারণে সাংবাদিকরা এখন আর লিখতে সাহস করে না। নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রোববার মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে অনুমোদন দেয়া হয়। বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকে মুজিব বর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের সংশোধিত খসড়ারও অনুমোদন দেয়া হয়। আর মন্ত্রিসভার বৈঠক শেষে নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি অফিসে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। এ বিষয়ে নো মাস্ক নো সার্ভিস নির্দেশনা দেওয়া হয়েছে। বেসরকারি অফিসগুলোতেও একই নির্দেশনা মানার আহ্বান জানান মন্ত্রিপরিষদ সচিব। নারী ও শিশু নির্যাতন দমন
সংশোধন আইন 2002-এর, তো ওটা তো যেহেতু তখন পার্লামেন্ট ছিল না, সেই জন্য ওটা তখন অর্ডিন্যান্স হিসেবে নিয়ে আসা হয়েছিল। আজকে সেই জিনিসটাই আর কি আইনের ড্রাফট হিসেবে উপস্থাপন করা হয়। ডিভিশনাল কমিশনারদেরকে অলরেডি ইনস্ট্রাকশনও দিয়ে দিচ্ছি, সব সরকারি বেসরকারি অফিসের বাইরে একদম বড় একটা ইসে দেওয়া থাকবে পোস্টারের মতন, যে মাস্ক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না ও মাস্ক ছাড়া কেউ এটা ব্যবহার করতে পারবে। নারী নির্যাতনকারীদের জন্য আওয়ামী লীগের দরজা চিরদিনের মতো বন্ধ বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীতে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নোয়াখালীতে নিজ নির্বাচনী এলাকায় শারদীয় দুর্গোৎসবে যুক্ত হয়ে তিনি কথা বলেন। গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট ফেসবুকে না দেওয়ার নির্দেশ দেন ওবায়দুল কাদের। যদি কেউ এই ধর্ষণ, জাতীয় নারীর অবমাননার মতো ঘটনা, মাইনরিটিদের উপর নির্যাতনের মতো ঘটনা ঘটায়, আমি স্পষ্টভাবে বলতে চাই, তাদেরকে শুধু দল থেকে বহিষ্কার নয়, তাদেরকে শুধু আইনের আওতায় আনানো, চিরদিনের জন্য আওয়ামী লীগের দরজা শেখ হাসিনার নির্দেশে তাদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে 24 ঘন্টায় 23 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1308 জন। এই নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,98,815 জন হল। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 11,103 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 22,57,589 জনের। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 1,308 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,98,815 জন। 24 ঘন্টায় মারা গেছেন 23 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,803 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,544 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,15,107 জন। মণ্ডপে মণ্ডপে দর্পণ স্নান আর বিহিত পূজার মধ্য দিয়ে চলে মহানবমীর আনুষ্ঠানিকতা। দেবী দুর্গার বিদায়ের সুরে ভক্তদের হৃদয় ভারাক্রান্ত। আগামীকাল বিসর্জনের মাধ্যমে শেষ হবে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। রিপোর্ট মৌসুম ইসলামের। ঢাকের বোল, উলুধ্বনি, কাসর আর ঘণ্টির শব্দ, সেই সঙ্গে পুরোহিতের মন্ত্র উচ্চারণে চলে মহানবমীর আনুষ্ঠানিকতা। দর্পণ স্নানের মাধ্যমে মূল আচার বিহিত পূজা শুরু করা হয়। পূজা শেষে দেবী দুর্গার চরণে অঞ্জলি বিসর্জন দেন ভক্তরা। তাদের প্রার্থনা, দুর্গতি নাশিনী দেবী দুর্গা ফুল ও ফসলে যেন বিশ্বকে কানায় কানায় পূর্ণ করেন, পৃথিবী যেন হয় রোগ মুক্ত। আমার কাছে প্রার্থনা করি যাতে করোনা ভাইরাস মুক্ত হয়ে যায়, মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারে। জেনারেলি পুজোতে মানে হচ্ছে উল্লাস, আনন্দ, সে কিছুই করা যাচ্ছে না। পরের বছর যেন আমরা ঠিক করে অঞ্জলি দিতে পারি, থাকতে পারি, আনন্দ করতে পারি। সকালে মাকে জাগরণ করেছি, স্নান করিয়েছি এবং পুষ্প, অর্ঘ্য, ধূপ, দীপ, বিভিন্ন প্রকারের ফলাদি আমাদের মতো করে আমরা মাকে অর্চনা করেছি। এদিন সস্ত্রীক ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন বাংলাদেশে নিযুক্ত নতুন ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। প্রার্থনা জানান দেবী দুর্গার চরণে ভারত বাংলাদেশের মৈত্রী দীর্ঘজীবী হবে। পুরাণিক কাহিনী মতে নবমী তিথিতে রামায়ণ যুগের অবতার শ্রী রামচন্দ্রকে লঙ্কা অধিপতি রাবণের হাত থেকে উদ্ধার করেন দশভুজা দেবী। সেই থেকে অশুভ শক্তির বিনাশকারী দেবী দুর্গার পূজা শুরু করেন রামচন্দ্র। সোমবার প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হচ্ছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। তবে করোনা পরিস্থিতির কারণে এবছর বিসর্জন অনুষ্ঠানে থাকছে না শোভাযাত্রার আয়োজন। তাই ভক্তদের চাওয়া, দেবী দুর্গার বিসর্জনের মাধ্যমে মর্ত থেকে যখন স্বামীগৃহ কৈলাসে ফিরে যাবেন, তখন বিশ্বকে রোগমুক্ত করে সকল অশুভ শক্তির বিনাশ ঘটাবেন। দুর্গোৎসবের আরও খবর জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সুব্রত আচার্য। সুব্রত। কবির, আপনাকে মহানবমীর শুভেচ্ছা এবং একই সঙ্গে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে টুইট করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে এই শারদীয় দুর্গোৎসব, বিশেষ করে
মহানবমীর শুভেচ্ছা বার্তা দিয়েছেন। খবির, আপনি জানেন যে গত সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতিদের রায়ে পুরো প্রেক্ষাপট মানে চেনা ভিড় এবং জনসুনামির যে চেনা ছবি, সেই চেনা ছবিটি পাল্টে গিয়েছে। কোটি কোটি টাকা খরচ করে কলকাতা এবং কলকাতার আশেপাশে প্রচুর সংখ্যক মণ্ডপ নির্মাণ করা হয়েছিল। মণ্ডপ শৈলী, সাউন্ড, আলো, প্রতিমা। আপনি জানেন যে সারা ভারতের দুর্গাপুজোর প্রধান দ্রষ্টব্য কিন্তু কলকাতা। পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গাতে, অন্যান্য জেলাগুলোতেও এই পুজো হলেও সবার গতিমুখ থাকে কলকাতায়। কিন্তু এইবার মণ্ডপ হয়েছে, প্রতিমা হয়েছে, আলো হয়েছে, সাউন্ড হয়েছে, কিন্তু এই যে শুরু থেকেই বলছিলাম যে দুর্গা উৎসব, দুর্গা শারদীয় উৎসব, সেই উৎসবটি হয়নি। একেবারেই পুজোর আনুষ্ঠানিকতা, হিন্দু রীতি আচার মেনে যে দুর্গা মাকে পূজা করা হয়, যে অঞ্জলি বা তার আগে পূজা এবং তারপর অঞ্জলি, আরতি, ভোগ, সন্ধি পুজো, সেই পুজোর আনুষ্ঠানিকতা হয়েছে। বাকি উৎসব একেবারেই ভিন্ন। মানে আমরা গত কয়েক বছর যেরকম ভাবে প্রতিদিন দুর্গাপুজোর ছবিটা আমরা দর্শকদের দেখাতাম, সেটি সঙ্গত কারণে এবং সারা পৃথিবীর মানুষ এবং বাংলাদেশের দর্শকরাও বুঝে গিয়েছেন যে সেটি কেন সম্ভব হচ্ছে না, এই কোভিড সিচুয়েশনের কারণে, কোভিড বাস্তবতার কারণে হয়েছে। আরেকটু জানি রাখি খবির, যে ইতিমধ্যে আমি যেটা এর আগে বলেছিলাম যে কলকাতা পৌরসভা সহ গঙ্গার আশেপাশে, গঙ্গার অঞ্চলে যে পৌর কর্তৃপক্ষ রয়েছে, সেই পৌর কর্তৃপক্ষ ইতিমধ্যেই কালকে দশমী হবে এবং বিসর্জনের একটি বড় আনুষ্ঠানিকতা থাকে। এই কোভিড বাস্তবতায় অনেক রুলস রেগুলেশন পশ্চিমবঙ্গ সরকার দেবে, যদিও এখনো মণ্ডপ কর্তৃপক্ষের হাতে এসে পৌঁছায়নি, সেটা আমি তখনও বলেছি। তবে আশা করা হচ্ছে রাতের মধ্যে সেটি পৌঁছবে এবং আগামীকাল কখন, কিভাবে, কোন ঘাটে, কত সময় পর্যন্ত এই বিসর্জন প্রক্রিয়াটি চলবে সেটি কিন্তু রাতের মধ্যে জানানো হবে। অর্থাৎ মহানবমীর সকালবেলা পুজো আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরই কিন্তু দশমীর একটি যে আবহ, সেটি কিন্তু ছবিটি আমরা মণ্ডপ কর্তৃপক্ষ এবং মণ্ডপের সঙ্গে যারা যুক্ত, পুজোর সঙ্গে যারা যুক্ত, তাদের চোখে মুখে কিন্তু আমাদের একটি বিদায়ের বিষাদের সুর আমরা দেখতে পেয়েছি। তো এই ছিল কবির আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গের মহানবমীর পর এবং দশমীর আগের যে প্রস্তুতি আমার কাছে থাকা সবশেষ। কবির, দুর্গাপূজার খবর কলকাতা থেকে জানাচ্ছিলেন সুব্রত আচার্য। সময় সংবাদে আরো থাকছে। প্রেসিডেন্টস কাপের ফাইনালে 173 রানে গুটিয়ে গেল নাজমুল একাদশ। জয়ের লক্ষ্যে কিছুক্ষণ পর ব্যাট করতে নামবে মাহমুদুল্লাহর দল। আদালতের আদেশের পরও দেশে না ফেরার সিদ্ধান্ত জানিয়ে আদালতকে পিকে হালদারের চিঠি ঔদ্ধত্যপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। দুদক আইনজীবী বলেন, চিঠির ভাষা আদালত অবমাননাকর। অ্যাটর্নি জেনারেল বলছেন, কোনো পলাতক আসামি আত্মসমর্পণের আগে আইনি সহায়তা পেতে পারেন না, সবার আগে তাকে আত্মসমর্পণ করতে হবে। বর্তমানে কানাডায় অবস্থানকারী পিকে হালদার ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেডের থেকে 2,500 কোটি টাকা, ফার্স্ট ফাইন্যান্স থেকে 2,200 কোটি টাকা, পিপলস লিজিং থেকে 3,000 কোটি টাকা এবং রিলায়েন্স ফাইন্যান্স থেকে 2,500 কোটি টাকা আত্মসাৎ করেছেন। সব মিলে পিকে হালদারের আত্মসাতের অঙ্ক অন্তত 10,200 কোটি টাকা। এই অর্থ তিনি পাচার করেছেন বলেও অভিযোগ রয়েছে। গত 21 অক্টোবর দেশ থেকে 10,200 কোটি টাকা আত্মসাৎ করে পালানোর অভিযোগ থাকা প্রশান্ত কুমার হালদারকে দেশে আসা মাত্রই গ্রেফতার করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সে অনুযায়ী ব্যবস্থা নিলেও শনিবার পিপলস লিজিং এর আইনজীবী অ্যাটর্নি জেনারেল অফিসকে জানান, দেশে ফিরছেন না পিকে হালদার। তার পাঠানো চিঠিতে কোভিড আক্রান্তের কথা উল্লেখ করলেও কোনো সনদ সংযোজন করেননি। এছাড়া পলাতক আসামি হয়ে তিনি নিজে আদালতকে সময় জানিয়ে আসবেন, এমন উল্লেখ ঔদ্ধত্যপূর্ণ বলে মনে করেন দুদক আইনজীবী। আদালতের কাছে নিবেদন করবো আইজি পুলিশের মাধ্যমে ইন্টারপোলের কাছে যেন একটা অর্ডার যায় তাকে অ্যারেস্ট করে আনার জন্য। কত বড় অডাসিটি যে আদালতের কোনো লিখিত আদেশ আমি পাইনি। আপনি তো আদালতের পক্ষই না, আদালতের দৃষ্টিতে আপনি একজন পলাতক আসামি, কাজে আপনি আদালতের আদেশ পাবেন কিভাবে? এক নাম্বার 2, সে চিঠিতে আরেকটি কথা লিখেছে, তার সময় সুযোগ বুঝে পরবর্তীতে সে দিন তারিখ জানাবে। এটা তো আদালতকে সরাসরি অবমাননা করা হলো এবং এর জন্য দায়ী আমি মনে করি ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্সিং। অ্যাটর্নি জেনারেল বলেন, কোনো পলাতক ব্যক্তি আত্মসমর্পণ করার আগে কোনো আইনি সুবিধা পেতে পারেন না, তাকে আত্মসমর্পণ করতে হবে। পলাতক ব্যক্তি কোনো ধরনের আইনি যে আশ্রয় নেওয়ার যে অধিকার সেটা তার থাকবে না।
আগে তাকে কোর্টের কাছে সারেন্ডার করতে হবে, পরবর্তীতে সে যে কোনো পদক্ষেপ নিতে পারবে। ওয়ারেন্ট অফ অ্যারেস্ট থাকা অবস্থায় ওনাকে আসলে তো ওনাকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এয়ারপোর্টে নামার সাথে সাথে তাকে অ্যারেস্ট করে পুলিশ। সেই ক্ষেত্রে তো ওনাকে তামিল না করে ওনাদের অন্য কোনো উপায় নাই এবং আদালতও সেই আদেশ দিয়েছেন। এছাড়া আইন তার নিজ গতিতে চলবে বলেও জানান তিনি। আইনি প্রক্রিয়া ওনাকে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালাতে গিয়ে চাঁদপুরে জেলেদের হামলায় নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অন্তত 20 জন আহত হয়েছেন। সংঘবদ্ধ জেলেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অভিযানে অংশ নেওয়া নৌ পুলিশের বহরের উপরে হামলা চালায়। ফারুক আহমদের পাঠানো তথ্য ও নাইমুল ইসলাম নীরবের ছবি নিয়ে রিপোর্ট। রোববার সকালে সদর উপজেলার পদ্মা মেঘনা বেষ্টিত দুর্গম রাজরাজেশ্বরের লক্ষ্মীচরের একটি খালে জেলেদের নৌকা দেখে অভিযান চালায় নৌ পুলিশের একটি দল। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নৌ পুলিশের ওপর হামলা চালায় সংঘবদ্ধ জেলেরা। এতে অন্তত 20 জন আহত হন। এ সময় শর্টগানের গুলি ছোড়েন নৌ পুলিশ সদস্যরা। আহতদের উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে গুরুতর আহত 5 জনকে উন্নত চিকিৎসার জন্য নৌপথে ঢাকায় আনা হয়। অসাধু জেলে ফাঁক পুকুর দিয়ে নদীতে নেমে যায়, আমরা তাদেরকে দাওয়া করে ধরছি। একই দিন দুর্গম মাঝেরচর এলাকায় মৎস্য বিভাগের নেতৃত্বে অপর একটি অভিযান চালানো হয়। এ সময় নদীতে জাল রেখে নৌকা নিয়ে পালিয়ে যায় জেলেরা। জব্দ করা হয় 3 লাখ মিটার জাল ও 200 কেজি ইলিশ। পানিতে প্রচুর পরিমাণে আপনার প্লাঙ্কটন থাকে, যেটা আপনার ইলিশের জন্য ইলিশের একটা খুবই একটা সুস্বাদু বা তাদের প্রয়োজনীয় একটা খাবার। সেজন্য তার প্রধান প্রজননস্থল কিন্তু এখানেই। আগামী 31 তারিখ আমাদের পূর্ণিমা আছে, ওই সময় আরো দ্বিতীয় দফা আরেক দফায় ডিম ছাড়বে আর কি। প্রজনন মৌসুম হিসেবে গত 14 অক্টোবর থেকে আগামী 4 নভেম্বর পর্যন্ত ইলিশ বিচরণ করে এমন নদ নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। সময় সংবাদ, চাঁদপুর। রংপুরে 30 টাকা কেজি দরে আলু বিক্রি করছেন ব্যবসায়ী ও আড়তদাররা। জেলা প্রশাসন ও কৃষি বিপণন অধিদপ্তরের সহায়তায় আপাতত বিক্রির জন্য 100 মেট্রিক টন আলু সরবরাহ করা হবে। চাহিদা থাকলে পরিমাণ আরও বাড়ানো হবে বলে জানান সংশ্লিষ্টরা। রিপোর্ট রতন সরকারের, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। অস্বাভাবিক বাড়তি দামের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে রংপুরে 30 টাকা কেজি দরে আলু বিক্রি শুরু হয়েছে। রোববার সকালে কাচারিবাজার এলাকায় একটি পয়েন্ট থেকে খোলা ট্রাকে আলু বিক্রি শুরু হয়েছে। এ নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতা সাধারণ। বাজারের চাইতে তুলনামূলকভাবে দাম কম, আমাদের পক্ষ থেকে ভালো হলো আর কি। বাজারে যে 40 টাকা আলু, 45-50 টাকা আলু, সে জায়গায় এখানে 30 টাকাতে পাইলাম। আমরা 30 টাকা রংপুরবাসীকে আলু খাওয়াবো এই আশা ব্যক্ত করে আমরা 4টা পয়েন্ট করছি রংপুর জেলার মধ্যে। কৃষি বিপণন কর্তৃপক্ষ জানিয়েছে কোল্ড স্টোরেজ থেকে 25 টাকা দরে কিনে আপাতত 100 মেট্রিক টন আলু বিক্রির কথা বলা হয়েছে। তবে ব্যবসায়ী আড়তদাররা বলছেন কোল্ড স্টোরেজ যতদিন সরবরাহ করবে ততদিন তাদের বিক্রি করতে অসুবিধা হবে না। যদি সঠিকভাবে খুচরা পর্যায়ে মনিটরিংটা ভালোভাবে করে, ব্যবসায়ীদেরকে হয়রানি না করে, খুচরা বাজারগুলো ভালোভাবে মনিটরিং করে, তাহলে মনে হয় যে সরকার নির্ধারিত মূল্যে ইনশাল্লাহ সাধারণ মানুষ আলু ক্রয় করতে পারবে। নর্মাল যে আলুটা যেটা সবার জন্য গ্রহণযোগ্য সেটা 30 টাকা কেজিতে খুচরা পর্যায়ে 35 টাকা বিক্রির জন্য মনিটরিং করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক। সরকার টিসিবির মাধ্যমে আলু বিক্রি করছে, যেটা এখনো রংপুরে শুরু হয়নি। যেহেতু শুরু হয়নি, তার আগে আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দ এই উদ্যোগ নিয়েছেন এবং তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। প্রথম দিন একটি পয়েন্ট থেকে আলু বিক্রি শুরু হলেও পর্যায়ক্রমে আরও 3টি পয়েন্ট বাড়ানোর কথা জানিয়েছেন জেলা প্রশাসক। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। কিশোরগঞ্জের মিঠামইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ 10 জনের মধ্যে একজন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। চিকিৎসাধীন 2 মাসের শিশুসহ 7 জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ছোট্ট দেহটার হাত, পা আর মুখ পুড়ে গেছে। কিশোরগঞ্জের মিঠামইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ 2 মাসের শিশু উম্মে হাবিবা। তার পাশাপাশি শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন বাবা, মা, বোন সহ পরিবারের 6 সদস্য। আমার দেওয়ার আনতে গিয়া বাচ্চাও ঘুরছে, বাচ্চার মামাও ঘুরছে। দরজা ধরে তো ঘরের ভিতর থেকে যেমন আগুনের রুটকার মতো আমার উপর ফেরা গেছে। এদিকে পোড়া শরীর নিয়ে 12 ঘন্টা লড়াইয়ের পর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা গেছেন হাবিবার দাদি 60 বছর বয়সী সুফিয়া খাতুন। চিকিৎসাধীন বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। আমাদের হাসপাতালে 8 জন ভর্তি ছিল, তার মধ্যে আজকে সকালে 1 জন মারা গেছে। বাকি যে 7 জন আছে তাদের অবস্থাও খুব একটা ভালো না, কারণ তারা সবাই
40%, 35%, 60% এ ধরনের বার্ন এবং সবারই ইনহেলেশন বার্ন আছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে রান্নাঘরে থাকা সিলিন্ডার গ্যাসের পাইপের লিকেজ থেকে গ্যাস পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় নিহত সুফিয়া রান্নার জন্য দেয়াশলাইয়ের কাঠি জ্বালালে মুহূর্তেই আগুন ধরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তাকে উদ্ধার করতে গিয়ে একে একে দগ্ধ হন তার পরিবারের বাকিরা। আর পাশের ঘরে আগুন ছড়িয়ে পড়লে 2 মাস বয়সী ঘুমন্ত শিশু হাবিবা ও তার বোনও দগ্ধ হয়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। জন্মের পরপরই রুখে দেয়া সম্ভব শিশুর শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধিতা। পরমাণু প্রযুক্তির সাহায্যে চিকিৎসায় সফলতা পেয়েছে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস। তাদের মতে দেশব্যাপী এই কর্মসূচি জাতীয়ভাবে বাস্তবায়ন করতে পারলে অনেকাংশই নিয়ন্ত্রণ করা সম্ভব অটিজমের মতো অনিরাময়যোগ্য অস্বাভাবিকতা। রেজাউল হক রিপনের ক্যামেরায় আরও জানাচ্ছেন দেবাশিস রায়। বিশ্বে প্রতি 4000 শিশুর মধ্যে একটি শিশু আক্রান্ত হয় থাইরয়েড হরমোনজনিত জটিলতায়, যে হরমোনের প্রভাবেই মূলত প্রতিবন্ধী শিশুতে পরিণত হয় আদরের নবজাতক। আশঙ্কাজনক হারে বাংলাদেশে প্রতি 2200 শিশুর মধ্যে একটি শিশু প্রতিবন্ধী হয়েই জন্ম নিচ্ছে। থাইরয়েড হরমোনের জটিলতা নিয়ে জন্ম নেয়া এসব শিশুদের এই রোগকে চিকিৎসা বিজ্ঞান বলছে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম। বিএসএমএমইউতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস নিনমাসের গবেষকরা এই জটিলতা নিরসনে শিশুর জন্মের পরপরই রক্তের নমুনা নিয়ে তা 4 সপ্তাহের মধ্যে পরীক্ষা করেই জানাতে পারছেন শিশু প্রতিবন্ধী নাকি সুস্থ। বাচ্চা 1 মাস বয়সের মধ্যে যদি ট্রিটমেন্ট শুরু করা যায় তাহলে বাচ্চা নর্মালি সে বড় হবে শারীরিক এবং মানসিকভাবে। যদি এই ডায়াগনোসিসটা দেরি হয় এবং ট্রিটমেন্টের দেরি হয়, শারীরিক এবং মানসিক প্রতিবন্ধিতা হিসেবে পরিণত হয়ে যায়, যা তার ফ্যামিলি এবং দেশের জন্য আসলে একটা বিশাল বোঝা। দেশের বিভিন্ন হাসপাতাল থেকে নমুনা সংগ্রহ করে বিএসএমএমইউ এর এই ল্যাবেই পরীক্ষা করা হচ্ছে শিশুর প্রতিবন্ধিতা। কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম নিয়ে কাজ করা গবেষকরা বলছেন, জাতীয়ভাবে এই কর্মসূচি পালন করা গেলে কমানো সম্ভব প্রতিবন্ধিতার হার। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বাচ্চার এই যে নাড়ি বা কর্ড থেকে ব্লাড নেই, অথবা বাচ্চার পায়ের তলার থেকে একটা ব্লাড নিয়ে সাথে সাথে পরীক্ষা করে দেখি যে এই বাচ্চাটার হরমোন ঠিক আছে কিনা। স্বাস্থ্য মন্ত্রণালয় যদি আমাদের এই কোলাবোরেটিভ সাপোর্টটা দেয়, যে স্যাম্পল কালেকশনের ব্যাপারে যে তাদের যে নেটওয়ার্ক, তারা যদি আমাদের সাহায্য করে, টেকনোলজি বেস সাহায্য আমরা অবশ্যই করতে পারবো। আন্তর্জাতিক চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে এই সেবা সরকারিভাবে দেওয়ার কথা জানিয়ে তদারককারী সংস্থার প্রধান বলছেন, সেবা সম্প্রসারণে আরও বড় উদ্যোগ প্রয়োজন। রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে, আসলে যে আমাদের যে ধরেন যে স্থাপনাগুলো আছে, আমাদের যদি ভবিষ্যতে আরও যন্ত্রপাতি আমাদের আনতে হয়, আমাদের স্পেস বাড়াতে হবে, নতুন নতুন যন্ত্রপাতি আমরা ভবিষ্যতেও বাড়িয়ে দেশের জনগণের সার্ভিস যেন আরও বেশি করে দিতে পারি। বহির্বিশ্বের মতো বাংলাদেশেও শিশু জন্মের পরপরই রক্তের নমুনায় হরমোন পরীক্ষা বাধ্যতামূলক করারও তাগিদ দিচ্ছেন গবেষকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতির কারণে আয়োজিত হচ্ছে না ফোক রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা 2019-এর গ্র্যান্ড ফিনালে। রিয়েলিটি শোর তৃতীয় আসরে সেরা 5-এর সবাইকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে 2019 সালের সেরা 5-এর সবার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট ব্রিজের হেড অব মার্কেটিং জেসমিন জামান, সান কমিউনিকেশনের ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন সহ সংশ্লিষ্ট আরও অনেকে। সান ফাউন্ডেশনের এই উদ্যোগকে পৃষ্ঠপোষক হিসেবে কাজ করেছে স্কয়ার টয়লেট ব্রিজ লিমিটেড। আয়োজনে ছিল মাছরাঙা টেলিভিশন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আর মাত্র 1 কিলোমিটার হলেই দাঁড়াবে স্বপ্নের পদ্মা সেতু। দ্বিতীয় দিনের চেষ্টায় যোগ হলো 34তম স্প্যান। 10 ডিসেম্বরের মধ্যে বসবে বাকি 7টি। দলের কেউ হলেও দুর্নীতিবাজ সন্ত্রাসীকে প্রশ্রয় দেয় না আওয়ামী লীগ। টিআরুর রজত জয়ন্তীতে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে আরও রিপোর্ট করতে সাংবাদিকদের প্রতি আহ্বান। শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে বিদায়ের সুর। করোনা মুক্তিতে বিশেষ প্রার্থনা, কাল বিসর্জন। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।